ঠিকঠাক ফিল হচ্ছে না আমার, কিছু একটা অদ্ভুত একটা যন্ত্রণা টাইপের হচ্ছে, কিছু একটা কেটে গেছে। এই কাটা দাগ 3টে, এই একটা দাগ এখনো আমার সাথে আছে। হয় কোনো অন্যরকম এন্টিটি ছিল, আর নইলে সেই মেয়েটি যে কিনা ওখানে থাকতো, যার কিনা ডেথ হয়ে গিয়েছিল, মেবি হয়তো তার কোনো নজর ছিল। বলছে একটা রাস্তা যাওয়ার সময় পেয়েছি যে রাস্তাটা পুরো অন্ধকার ছিল। আমি বলছি হ্যাঁ, আমি আর মা বলা বলি করছিলাম যে কীরকম ভুতুরের মার্কা লাগছে। বলছে ভাই আমি ফিল করলাম। এই ঘটনাটা রিসেন্ট ঘটেছে, আর যার সাথে ঘটেছে তাকে তুমিও চেনো, আর আমাদের বন্ধু হয়, কমন ফ্রেন্ড। 5টা ছবি তুললো, টাক 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 করে 4-5টা ছবি তুললো, তুলে ফট করে জুম করলো, বলে ভাই আমি গেলাম, এই ভাই আমি গেলাম, এই দেখো। তাই তো ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোড। এবং আজ যিনি আমার গেস্ট, তিনি আপনাদের খুব প্রিয় একজন মানুষ, তিনি আপনাদের খুব প্রিয় একজন গায়ক, যাকে আপনারা মাঝে মাঝে টিভির পর্দায় দেখেন, যাকে আপনারা আপনাদের ইউটিউব স্ক্রিনে দেখেন, এবং প্রত্যেক দিনই আপনাদের স্ক্রিন টাইমে হয়তো কখনো না কখনো সে চলেই আসে তার গানের মাধ্যমে। এবং আমার খুব প্রিয় ভাই, অনেক দিনের আমার বন্ধু রাহুল দত্ত। ওয়েলকাম রাহুল, কি খবর? রাহুল আমার বাড়িতে আসার পর আমি বলেছি দেখ কোনো গল্প আগে না, আগে পডকাস্ট, হ্যাঁ আফটার দ্যাট আমরা গল্প করব। তো একদম ঢুকেই স্টুডিওতে চলে আসলাম, একদম টাইম নিইনি, একদম টাইম নেয়নি রাহুল। আর কেমন আছিস? দারুণ দারুণ, ফার্স্ট টাইম আমার বাড়িতে, খুব ভালো লাগছে। আমি তো তোমার ব্লগস দেখেছি, আমি বাড়িতে কখনোই আসিনি। এত সুন্দর গ্রো করেছো, এত সুন্দর পুরো ফ্যামিলি নিয়ে আছো, আমার দেখে খুব ভালো লাগছে। দারুণ দারুণ, তোরও এই সাকসেসে আমি খুব হ্যাপি। এবং আজকে আমি আরো বেশি হ্যাপি যে আমি একজন গায়ককে এনেছি, যাকে কিনা সমস্ত ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল বা টিভি মিডিয়া যার কাছ থেকে শুধু গান শুনতে চায়, আমি তাকে আমার এখানে এনেছি যে ভূতের ঘটনা বলতে হবে। এটা একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে, খুব এক্সাইটেড আছি। তা আমার মনে হয় দিস ইজ আ ভেরি নাইস কোল্যাব। হ্যাঁ একদম। তো আজকে আমরা রাহুলের কাছে কয়েকটা ঘটনা শুনবো, রাহুলের সাথে অনেক গল্পে আসবো রাহুল তোকে নিয়ে। তার আগে একটা ছোট ঘটনা দিয়ে আজকের এপিসোডটা শুরু করে দেওয়া যাক। লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, রাহুলের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাকি গল্পে আসছি। হোক একটা ঘটনা, হোক একটা এক্সপিরিয়েন্স। বল, তোর নিজস্ব এক্সপিরিয়েন্স আছে তো? নিজস্ব এক্সপিরিয়েন্স আমার, তার আগে বলে রাখি যে ভূত প্রেতে আমি খুব কমই বিশ্বাস করি। আমার একদম মানে আমার কিরকম বলতো, মানে চোখের সামনে কিছু না দেখলে আমি বিশ্বাস করি না। সেটা যে কোনো মানে নিজের জীবন নিয়ে হতে পারে, ভূত প্রেত তো ছেড়েই দিলাম। তুই তাহলে যে এক্সপিরিয়েন্স করেছিস সেটা একটা অনুভূতি। হ্যাঁ, এটা সত্যি কথা বলতে আমি করেছি এক্সপিরিয়েন্স, তাই জন্যই আমি আজকে এখানে এসেছি এবং শেয়ার করছি। এটা কোনো একদমই কোনো বানানো গল্প নয়, আমি বলতামই না, আসতামই না। প্রথমে যখন তুমি বললে যে কোনো এক্সপিরিয়েন্স আছে কি না, আমি তখনই মানে কেন হয়েছে আমার সাথে, ঘটেছে গল্পগুলো। তো প্রথমেই বলি, অনেক বছর আগের একটা কথা। তখন আমি সবে কলকাতা থেকে বম্বে গেছি আর কি। ওকে, মুম্বাইতে গেছি 12-এ রেজাল্ট আউট হওয়ার পর অনেক কিছু ভাবছি যে কী করব কি না করব। তো প্রথমে আমি বিবিএতে ভর্তি হয়েছিলাম, ঠিক আছে। দেখে প্রথম বছর মানে পড়াশোনাটা জাস্ট হচ্ছে না আমার তখন একটা ছিল যে আমি নিজের গান করব, কম্পোজ করব বা কিছু, আমি মিউজিকের সাথে থাকতে চাই। আমার পড়াশোনাটা একদম ভাল লাগছিল না সেই সময়টা। তো হঠাৎ করে ডিসিশন নেওয়া, রেজাল্টও খুব খারাপ হয়েছিল, প্রায় একটা সাবজেক্ট মানে সব কটা সাপ্লি, ঠিক আছে। তো এইসব হচ্ছিল। তারপরে মাকে হঠাৎ করে বললাম যে বম্বে যাব আমি। তো সেই সময় আমার তখন বয়স কত ছিল, 16-17, অনেকটাই অল্প। হ্যাঁ, তার আগে আমি মুম্বাই যাওয়ার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু ছোটোবেলায় আমি করেছি রিয়েলিটি শো। তো তখন জানতাম যে মানে এটা তো কোভিডের আগে, তো কোভিডের আগে সিনটা একদম অন্যরকম ছিল, একটা বলিউডে গাওয়ার একটা ব্যাপার। আর সবসময় আমার প্লেব্যাকের দিকে একটু বেশি ঝোঁক ছিল। আচ্ছা, মানে একদম শুরুর দিকে, মানে সেই সময় আর যে সময় তুই রিয়েলিটি শো থেকে বেরোচ্ছিস, মানে আমার 18 বছরের পরে, যেটা পুরো বন্ধ হয়ে গেছে। কিন্তু বিশেষ করে কোভিডের পর কিন্তু আমি নিজের গান লিখতাম, কিন্তু সেগুলো যে ইন্ডিপেন্ডেন্টলি করা যায় সেটা আমার আইডিয়া ছিল না। আমি মোস্টলি সব ফিল্ম ভেবে বানাতাম। আচ্ছা, এটা এই গানটা সোনু নিগম গাইবে। যেমন তোর একটা গান আমার খুব ভালো লেগেছে, তোর চ্যানেলে আমি শুনছিলাম, তোর ইশারায়। ওটা আমার খুব পছন্দ হয়েছে গানটা, বিশেষ করে গানটা সিনেমাটোগ্রাফি, কালার কারেকশন এবং এভরিথিং আমার খুব ভালো লেগেছে। এছাড়া রাধা মীরা, এই দুটো গান তো অলরেডি তোর একটা মাইলস্টোন, এই গান দুটো। এই আর কি, মানে একটু অন্যরকম গান করার চেষ্টা করি সবসময়, যে যেটা হচ্ছে সেটা না করি, মানে আমার মন থেকে যেটা আছে। আই এম অলওয়েজ ফ্যান অফ ইয়ার্স। থ্যাংক ইউ। মানে আমরা শুনি ইনফ্যাক্ট তোর গান আমাদের এখানে। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, ঘটনাটাই আসি, তারপর এইগুলো নিয়ে কথা বলছি। হ্যাঁ, তো বম্বেতে যাওয়া, প্রথমে মা গেছিলো আমার সাথে, শিফট করিয়েছে আমাকে একটা জায়গায়। তারপর ওই ফ্ল্যাটটা না খুব একটা ভালো ছিল না,
একটু নোংরা, মানে একটু বস্তির মধ্যে ছিল ফ্ল্যাটটা। তো আমরা চেঞ্জ করি ফ্ল্যাটটা। আর আমার সাথে একটা দাদা থাকতো, সেই দাদাটা এডিট করতো, কল্যাণ দাদা। তো সে অ্যামাজন প্রাইম ওই এখন ওইসব এডিট করে। তখন তোর সাথে মা থাকতো ওখানে নাকি তুই একা থাকতিস? না, মা শুরুতে যেরকম হয় না শিফট করতে গেছে। আচ্ছা, মানে যাতায়াত চলছে মায়ের। মা আসতোও না প্রথমে। তুই একাই বোম্বেতে থাকিস? হ্যাঁ, যখন ওই দাদার সাথে। হ্যাঁ, ওই দাদার সাথে থাকতাম। আচ্ছা, মা 1-2 বার এসেছে যখন শরীর খারাপ হয়েছিল, তখন এমনি সময় কোনো অত বাজেট ছিল না যে এরকম ট্রাভেল করবে, ঠিক আছে। তো ওই ফ্ল্যাটটা চেঞ্জ করে আমরা এমন একটা ফ্ল্যাট নিই যেটা বেশ সুন্দর কনভিনিয়েন্ট জায়গা, ওখানে আশেপাশে মানে আমাদের যে ফ্ল্যাটটা ছিল তার নিচে একটা সিনেমা হল ছিল, আশেপাশে সব খুব ভালো, মানে একটু গ্যাঞ্জাম আছে, বাজার টাইপ, কিন্তু ওখানে ঢোকার পর জানতে পারলাম ওখানে প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেস দেখতে পাচ্ছি, যাদেরকে আমি টিভিতে দেখি, মানে মোস্টলি সবাই সিরিয়ালের যারা হয়, অনেককে দেখতে পাচ্ছি। লিফটে ধরো আমি ঢুকেছি, দেখছি এই মানুষটাকে তো স্পিটভিলায় দেখেছি, একে তো আমি তো কোথাও একটা দেখেছি রিয়েলিটি শোতে। তো ওরকম মানে ভালো ভালো লোকজন থাকতো ওখানে। আর যখন যাই তারপরে ওই যেখানে আমি থাকতাম সেটা হচ্ছে একটা মেস বলতে পারো, ঠিক আছে, মানে একটা বড় রুম, 3 BHK রুম ছিল। আর বাইরে কিছু লোক থাকতো, আর 2টো রুমে, মানে 3টে রুমে যেরকম থাকে আলাদা। এবার আমার রুমে আমি আর কল্যাণে থাকতাম। অনেক বড় রুম, 3খানা খাট ছিল আর কি। আমাদের সাথে আরও একজনের জয়েন হওয়ার কথা ছিল, কিন্তু সে হয়নি। তো রুমটা ধরো এই স্টুডিওটার মতোই বড়, কিন্তু খাট আছে ধরো যেরকম হয় না লোহার খাটগুলো, 3টে পরপর খাট আছে এক জায়গায়। মানে এই ধরো এই বেডটা আমার, মাঝখানে বেডটা ফাঁকা থাকতো, তারপরে কল্যাণদার, আর কল্যাণদার বেডটার পাশেই হচ্ছে ব্যালকনি। আচ্ছা, তো আমি ওখানে বম্বেতে গেছিলাম হচ্ছে মিক্সিং মাস্টারিং কোর্স করতে। ওকে, তো আমার কাজ ছিল ওখানে যেতাম, মানে অ্যাসাস কোনো কাজ পাইনি আমি শুরুতে, ওই শুধু শিখতাম, আর টুকটাক ফ্রিল্যান্সিং কিছু কাজ হতো, আমি বাড়িতে করতাম রাত জেগে, তারপরে আবার সকালবেলা কলেজ চলে যেতাম, এরকম টাইপের। তো এটা হচ্ছে একটা স্যাটারডে কি সানডে, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, রাত্রেবেলা আমি সবে মানে কলেজ করে এসছি, আর কাজ করলাম কিছুক্ষণ করে, আমার একটা বন্ধু ফোন করলো রাত্রেবেলা। আর আমি এরকম রাত্রেবেলা প্রচুর আড্ডা মারতে ভালোবাসি এখনও। ফোন করলে মোটামুটি কথা বলছি, সে কলকাতার একজন, তো কথা বলতে বলতে মোটামুটি কখন ঘুমিয়ে পড়েছি আমি জানিও না। তো সে ফোন রেখে দিয়েছে। আমার যখন সেন্স এসছে তখন মোটামুটি 2-3টে বাজে, মানে ঘুমটা ভেঙেছে। এমনভাবে ভাঙলো যে আমি উঠতে পারছি না, ঠিক আছে। জাস্ট চোখটা খুললাম, দেখছি মানে আমার ঘরে কি ছিল না, মানে একদম অন্ধকার থাকতো, কিন্তু বাথরুমের সাইডে একটা লাইট জ্বলা থাকতো, ঠিক আছে। আমি বাথরুম অবধিও যেতে পারছি না, কি হলো আমি বুঝতে পারছি না। কেমন ফিলিং এটা? মানে আমি সব করতে পারছি, মানে আমি ফিল করতে পারছি না আমি ঠিকঠাক নেই, না ঠিকঠাক ফিল হচ্ছে না আমার, কিছু একটা অদ্ভুত একটা যন্ত্রণা টাইপের হচ্ছে, কিছু একটা কেটে গেছে, কেউ একটা মানে হয় না নখ দিয়ে চেড়ে, মানে আমার স্পেশালি আমার বাঁ হাতে এটা হয়েছে। আচ্ছা, মনে হচ্ছে কিছু একটা হচ্ছে আমার সাথে। ওকে, আর কি মনে হলো, আমি জোর করে জাস্ট বাইরে গেলাম, বাইরে। আর স্যাটারডে নাইট ওখানে না ভীষণ, মানে সবাই কাজ করে, তো কেউ থাকে না বাড়িতে রাত্রেবেলা। ধরো স্যাটারডে সানডে ওরা রুমেই থাকে না, রাত অবধি পার্টি করে, কেউ থেকে গেল বন্ধুর বাড়িতে। তো ফর্চুনেটলি সেদিন কল্যাণদাও ছিল না। ফর্চুনেটলি একটা ছেলে ছিল, যেই ছেলেটা দেখছি সিরিজ দেখছে, ওরও কানে হেডফোন, আমি ওকে চিল্লিয়ে ডাকবো সেটাও পাচ্ছি না, কেমন একটা ধরে গেছে গলা, শরীর পুরো কেমন একটা ধরে গেল। তারপরে আমি গেলাম বাইরেটায়, তারপরে ওই ছেলেটাকে বললাম যে একটু প্রবলেম লাগছে, তুমি আমার সাথে, মানে ছুটতে গেছে, ও বুঝতে কি হয়েছে ও বলছে আমি যে একটু প্রবলেম লাগছে, তুমি শুয়ে পড়বে আমার সাথে আজকে। ঠিক আছে করে লাইট ফাইট জ্বালিয়ে, মানে তুই একটুখানি ধাতস্থ হয়েছিস তারপর। হ্যাঁ, এবার আমি বলছি সিনটা কী হয়েছে কি না হয়েছে। সেদিন রাত্রেবেলা ওরম ভাই কেটেছে আর কি, ও ছিল সাথে। তারপরে আর ঘুমিয়ে পড়েছিলাম, সেরকম ফিল হয়নি। সকালবেলা উঠে দেখছি যে আমার বাঁ হাতে মানে যে জলাভাবটা ছিল, সকালবেলা উঠে দেখছি এই কাটা দাগ 3টে, এই একটা দাগ এখনও আমার সাথে আছে। এই দাগটা কোনো নর্মাল দাগ নয়, কিন্তু এটা কোনো আঙুলের, মানে আমার আঙুলে নখ ফোক থাকে না, আমি যেহেতু গিটার বাজাই। হ্যাঁ, এই যে এই দাগটা, হ্যাঁ। তো আর এরকম হবে না, আমি নিজে কোনো দিন এরমভাবে মারতে পারবো না। আমার বেডের চারপাশে কোনো ব্লেড রেজার কিচ্ছু ছিল না, আর থাকলেও ওরমভাবে কোনো কাটার চান্স নেই। আমার একটু সন্দেহ হলো যে কী করে হলো এটা। আর কালকে রাত্রেবেলা জ্বলছিল আমার, আর আমি না প্রচণ্ড অগোছালো,
মানে আমার মাঝখানে যে খাটটা বললাম ফাঁকা, ওখানে ডিমের খোসা থেকে শুরু করে কলার খোসা থেকে শুরু করে যাবতীয় যা থাকতো আমরা সপ্তাহে একদিন টাইম পেতাম, আমি আর কল্যাণদা মিলে গোছাতাম, ব্যাস। তারপরে আবার সপ্তাহে নোংরা করলাম, হ্যাঁ নোংরা হতো, তারপরে আবার আমরা গোছাতাম। তো এই ঘর বলে না মা বাবারা যে ঘর পরিষ্কার রাখো, ক্লিনলিনেস মেনটেন করো, এগুলো না বুঝতাম না, যখন হলো তখন বুঝলাম। তো যাই হোক, এটা হওয়ার পর অতটাও তাজ্জব হইনি আমি, ঠিক আছে, হতেই পারে কিছুতে হয়তো খাটে বাটি কেটে গেছে, যাই হোক, কিন্তু ওটা ফিল হয়েছে আমি এটা একদম কনফার্ম যে আমি উঠতে পারছি না। দাগটাও দেখেছি, এই দাগটা এখনো আছে, এখনো আমার সাথে আছে। তো আমি তারপরে ফ্ল্যাটটা একদম শুরুতে গেছিলাম, তখন আমার সেরকম দিনও হয়নি, মানে ম্যাক্সিমাম কত 5-6 দিন হয়েছে ফ্ল্যাটটা এসেছি। তারপরে আমি গেলাম নিচে, খেতে খেতে যাচ্ছি, শুনছি, আর খুব একটা লোকজনের সাথে কথা বলতাম না। তারপর ওই দিনটার পরে বললাম যে একটু জানি বাড়ির কোনো কেস আছে কিনা, ঠিক আছে, এটা একটু গল্প আছে আমার মনে হচ্ছে, কেন জানি না। তা এমনিতে বিশ্বাস করি না, কিন্তু হয় না কিছু বিশ্বাস করতে বাধ্য করায় তোমার সাথে যখন ঘটে। তারপরে আমি গেলাম, গিয়ে খেলাম দিলাম, তারপরে আবার রুমে গেলাম। সন্ধেবেলা কি মনে হলো, চলো একটু পাওভাজি খাই, ঠিক আছে। সন্ধেবেলা আমাদের একটা পাওভাজির দোকান ছিল, তো সেই লোকটা বাঙালি ছিল, ঠিক আছে। আচ্ছা, আমাকে দেখেই বুঝতে পেরেছে, বাংলায় কথা বলছে, ফোনে কথা বলছিলাম, বুঝতে পেরেছে যে বাঙালি। তো ওর সাথে কথা বলছি, ও বাঁকুড়ার ওরম কোনো একটা জায়গা থেকে। তো ওর সাথে কথা বলতে বলতে ও অনেক দিন ধরে ওখানে বেচে আর কি পাওভাজি। তো আমি জিজ্ঞেস করছিলাম যে, ও আমাকে জিজ্ঞেস করছিল কোথা থেকে থাকো, কী করো, কবে এসছো, এসব। তারপরে আমাকে জিজ্ঞেস করলাম তুমি কোথায় থাকো, কী রুম নাম্বার। তা আমি বললাম যে আমি এই ফ্ল্যাটটায় থাকি, এই রুম নাম্বার। তো আমাদেরকে তাকিয়ে আছে, বলছে তুমি কি জানো এখানে একটা ব্যাপার হয়েছিল কিছু বছর আগে। বলছি কি? বলছে এখানে একটা অ্যাক্ট্রেস আছে, পপুলার একজন অ্যাক্ট্রেস, আমি নাম বলতে পারবো না, আমি তাকে দেখেও ছিলাম, তার সিনটা আমি পুরো মনে আছে আমার, বিশাল ভাইরাল হয়েছিল ওইটা। সে একটা পপুলার রিয়েলিটি শোতেও ছিল, বিগ বসে ছিল সে, তার সিরিয়াল একটা ভীষণ ভাইরাল, মানে তাও সেই সময় আমিও দেখতাম, কয়েকটা এপিসোড দেখেছি আমি। সে নাকি সুইসাইড করে ওখানে। আচ্ছা, আর কোইন্সিডেন্টালি কী হয়েছে জানো তো, তার সাথে একজনের রিলেশনশিপ ছিল একটা ছেলের সাথে, তো ওইটা নিয়ে একটু কেসটা হয়েছিল যে ওরা মানে কেউ বলে ওটা সুইসাইড, কেউ বলে ওটা হত্যা করা হয়েছে, লাইক সুশান্ত সিং রাজপুতের ঘটনা, একদম ওরকম কিছু একটা হবে। তো এইটা আর সলভ হয়নি কিছু। আচ্ছা, তো যেই ছেলেটা না এর মধ্যে আছে, ওই যেই ছেলেটা বাইরে ছিল, যে মোবাইল সিরিজ দেখছিল, ওই ছেলেটা সাথে বন্ধুত্ব ছিল। তো আমি তো কাজ খুঁজছি তখন, কি করবো না, পাবে গাইবো, পাবে গাইবো না, কিছু কোনো কারোর কাছে কিছু একটা কাজ হলে আমি করবো আর কি, কিছু টাকা আসবে। তো আগের দিন রাত্রেবেলা আমি ওই ছেলেটার সাথেই কথা বলেছি, যে ওর বয়ফ্রেন্ড ছিল। হ্যাঁ, ওই ছেলেটার সাথে আমি কথা বলেছিলাম। আর ওই রুমটা তো মেয়েটাই কাটা দিচ্ছে। হ্যাঁ, আমি ওই ছেলেটার সাথেই কথা বলেছি। আর ও বলছিল যে হ্যাঁ তুমকো কাম দিলা দেঙ্গে, কোই বাত নেই। ওই ছেলেটা পুরো ফ্রড ছিল, ওর সাথে কথা বলে আমাকে ওটা ভালো লাগেনি, ঠিক আছে। যাই হোক, তো আমি তারপরে কানেক্ট করলাম, আর তার সাথে আমি আজও মিট করিনি, আজও আমি দেখা করিনি। মাই গড। তো এই একটা সিন হয়েছিল, কিন্তু কি জানো তো, মানে আমি ওই ফ্ল্যাটটা এখনো মিস করি। কিন্তু আমাকে তো ওই ফ্ল্যাটে আর কতদিন থেকেছিলি? ফ্ল্যাটে তারপরও থাকতে হয়েছিল, আমাদের তো কন্ট্রাক্ট থাকে। পরবর্তীকালে আর কখনো কিছু হয়নি না? তারপরে কিন্তু আমার সাথে জানি না কি, মানে এটা ভুতুরে কাণ্ড হলে তো সব নেগেটিভ হয় লাইফে, পজিটিভও হতে পারে। আমার সাথে কিন্তু পজিটিভ হয়েছে। তারপর থেকে লাইট জ্বালিয়ে শুধু, আমি একটু ভয় লাগতো এই সেই, লুক অ্যাট মি, আমি সারাদিন ভূত নিয়ে হ্যাঁ, আমার সাথে তারপরে সব পজিটিভ হলো। হ্যাঁ, সারেগামাপা হলো, হট করে ডাক পেলাম, মানে এগুলো কথাই নয়। সারেগামাপা লিটল চ্যাম্পস তখন না, তখন পরেরটা, হ্যাঁ 2018, মানে বড়দেরটা। কিছু মাস বাদে সারেগামাপায় কল পাচ্ছি, জি টিভি থেকে কল পাচ্ছি, এগুলো হচ্ছে না, এগুলো ঘটার মানে হচ্ছিল না আমার লাইফে, কিছু ভালো কিছু হচ্ছিল। হতেই পারে। আমি বহুবার একটা বলি যে ভূতেদেরও একটা আশীর্বাদ থাকে, এই কথাটা খুব পপুলার, আমি বলেছিলাম এই কথাটা একবার। আর এই কথাটা মাকে আমি এখানে এসে শেয়ার করেছিলাম, এখানে এসে, যেহেতু আমি একা থাকি, মা কি ভাববে না ভাববে। তো এই একটা সিন হয়েছিল যেটা আমি আজও মনে পড়ে, আর এই দাগটা তো আমার সাথে সবসময় আজ আমি দেখলেই সারা জীবন তোর সাথে হ্যাঁ, কিন্তু এটার পরে আমার ভালো একটা ঘটনা শুনলাম, মানে ঘটনার অ্যাসপেক্টে অসাধারণ একটা ঘটনা আমরা শুনলাম আজকে। এবং মানে রাহুল যে ফ্ল্যাটটাতে থাকতো, আমার মনে হয় যে হয় কোনো অন্যরকম এন্টিটি ছিল, আর নইলে সেই মেয়েটি যে কিনা ওখানে থাকতো, যার কিনা ডেথ হয়ে গিয়েছিল, মেবি হয়তো তার কোনো নজর ছিল, অনেক কিছুই হতে পারে। সেও কিন্তু বাঙালি ছিল, সেও বাঙালি ছিল।
অনেক ঘটনার কোনো সমাধান হয় না, এবং প্রত্যেক মানুষের জীবনেই কিছু না কিছু ঘটনা থাকে। তাই জন্য আমি ভেবেছি যে এরকম যারা সিঙ্গার্স আমাদের ওয়েস্ট বেঙ্গলের, তাদেরকে আমি একটু ডাকবো এবং তাদের লাইফের এক্সপিরিয়েন্সগুলো শুনবো। রাহুল তাদের মধ্যে অন্যতম, এবং রাহুলের জীবনেও একটা এক্সপিরিয়েন্স আমরা শুনলাম আজকে। আরও একটা এক্সপিরিয়েন্সে যাব, আরও একটা রাহুলের ঘটনায় যাব, এবং সেই ঘটনায় যাওয়ার আগে রাহুলকে জিজ্ঞাসা করি যে এখন কি কাজ চলছে? এখন বেশ কয়েকটা কাজ চলছে, মানে ইউটিউব চ্যানেল নিয়ে তো চলছেই, ওগুলো প্ল্যান করেছি। আর তার সাথে কিছু লেবেলসের সাথেও কথা চলছে, সেগুলো হচ্ছে মোস্টলি। এআর রহমানের সাথে এক্সপিরিয়েন্স কেমন? ওটা অ্যাকচুয়ালি অনেক বছর আগের কাজ। আর দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, মানে মানুষটাকে আমি কম্পোজ করতে দেখেছি সামনে থেকে। যখন এআর রহমানের মতন একজন ব্যক্তিত্বকে দেখছিস, তার সাথে কাজ করার সুযোগ পাচ্ছি, যেটা কিনা হয়তো প্রত্যেক সিঙ্গারের কাছে একটা স্বপ্ন, এবং সেই স্বপ্নটা তুই ছুঁয়েছিস। একটা স্বপ্ন আমার পূরণ হয়ে গেছে। আমি দেখেছি লোকটাকে, মানে একটা কনসার্ট অ্যাটেন্ড করা অন্য জিনিস, একটা মানুষের বাড়িতে গিয়ে স্টুডিওতে এরকম মেঝেতে বসে আমি দেখছি কীভাবে কম্পোজিশন হয়, আর যেই সব ইকুইপমেন্ট, যেই সব জিনিসে এত লেজেন্ডারি সব গান হয়েছে, সব সিঙ্গার্সরা এসে গেয়েছে, তো সেই মাইকে যখন গাইলাম কিছু স্ক্র্যাচ হোক যাই হোক, অদ্ভুত লেগেছে। উনি কিভাবে ভাবেন, তোর কি মনে হয়েছে ওনার দৃষ্টিভঙ্গি কি একটা গানের প্রতি? ওনার স্টুডিও, মানে আমি ওনার বাড়িতে ঢুকে না যেটা ফিল করেছি এটা বলছি, একটা অদ্ভুত মন্দিরে ঢুকলে যেরকম একটা ফিল হয়, পুরো ওরকম, পুরো কাঁচের একটা শেড দেওয়া। মানে ধরো আমাদের কি হয় ব্যালকনিতে নর্মাল, মানে বা এন্ট্রেন্সে আমরা কি করি নর্মাল, যেমন ছাদ ঢালাই দিই, ওখানে কোনো ছাদটা পুরো কাঁচের, হ্যাঁ, আকাশ দেখা যায়, আকাশ দেখা যাচ্ছে, এসি আছে, উপরে সানলাইটও আছে, মানে দুটোরই ফিল পাচ্ছি আমি। মানে ওখানে ওয়েটিং রুমে বসেই মজা, আমি ওখানেই ঘুমিয়ে পড়তে পারবো, কোনো চাপ নেই, বিশাল। আর স্টুডিও তাহলে স্যারের বাড়ি ধরো এদিকে, স্যার থাকে ধরো ডান দিকে, আমি যেখানে বসে আছি সেখান থেকে ধরো এখানে একটা স্টুডিও, উপরে একটা স্টুডিও, আর নিচে একটা স্টুডিও, তো সবসময় কিছু না কিছু কাজ হচ্ছে। মানে এআর রহমান ইজ অলওয়েজ বিজি, অলওয়েজ বিজি। আর স্যার কিরকমভাবে কাজ করে, স্যারের কাজ করার ধরনটা, পার্সোনালিটি কিরকম? খুব কথা কম বলে, ভীষণ কথা কম বলে, কাজের সময় ওনাকে কথা বলতে দেখা যায়। আচ্ছা, বাদ বাকি নয় উনি ট্যাপ স্ক্রোল করছে, আমি যতটুকু দেখেছি আর কি, আমি সেটাই বলছি, নয় ট্যাপ স্ক্রোল করছে, নালে কারোর সাথে কথা বলছে, মিউজিক নিয়েই কথা বলছে। আর ওনার বাড়িটা কিরকম বলো তো, মানে অনেক ইয়াং আর্টিস্টরাও কিন্তু আসেন। আচ্ছা, মানে ওনার আমি দেখেছি জিনিসটা, যে ধরো বসেই আছে, ধরো অন্য কোনো কাজেও এসে হয় না, আমাদের এখানে প্রফেশনালিজমটা খুব মেনটেন করে, যে কাজ হয়ে গেল বাড়ি যাও। ওখানে কিন্তু আমি দেখেছি এটা, সবাই একটা জায়গায় বসছে, চা খাচ্ছে, একটা মিক্সিং ইঞ্জিনিয়ার বসে আছে, সে কিছু টিপস দিচ্ছে, ছেলেগুলো শুনছে, আমিও বসে আছি। আচ্ছা, এই একটা দেখেছি আমি ওখানে। আমার ভীষণ ইচ্ছা যদি সাউথে আমি যদি কোনো থাকতে পারি, তাহলে আমি অ্যাটলিস্ট এইটুকু অ্যাক্সেস আমি স্যারের বাড়িতে, মাঝে মাঝেই এআর রহমান স্যারের বাড়িতে চলে যাওয়া, স্যারের বাড়িতে অ্যাটলিস্ট ঢুকতে দেবে। এমন জায়গায় আমরা যখন যাই, যখন সেখানে সাক্ষাৎ একজন মানে ভগবান তুল্য মানুষ বসে আছেন, তাকে অবজার্ভ করে, তার ভাবনা চিন্তাকে অবজার্ভ করেও নিজের জীবনে অনেক সুধার আনা যায় একদম, এবং নিজের জীবনে এমন অনেক লকড পথকে আনলক করে দেওয়া যায় শুধুমাত্র সে কিভাবে ভাবছে ওইটাকে অবজার্ভ করে, যে আমরা ভাবতেও পারি না একজন খুব সাকসেসফুল মানুষের একটু সামান্য কাছে থাকলেও আমরা জীবনে হয়তো অনেকটা সাকসেস পেয়ে যাই। একদম একদম। একটা সেকেন্ড ঘটনায় আসি, তারপর আর একটু অন্য গল্পে আসছি। একদম একদম। আপনারা অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন। আপনি যদি রাহুলের গান শুনে থাকেন তাহলে তো আপনাকে আলাদা করে বলার কিছু নেই, আর আপনি যদি রাহুলের গান এর আগে না শুনে থাকেন, যদি এরকম মানুষ খুব কমই আছেন যারা রাহুলের গান শোনেননি, তাও জনসংখ্যা তো অনেক, তো রাহুলের গান যদি কেউ না শুনে থাকেন তাহলে রাহুল দত্ত এই ইউটিউব চ্যানেল সার্চ করে আপনারা রাহুলের গান কিন্তু শুনতে পারবেন। এবং সেখানে আমার খুব ফেভারিট গান এই মুহূর্তে রাহুল যেটা বের করেছে, তোর ইশারায়, এই গানটা আমি স্পেশালি রিকমেন্ড করবো আর কি, বিকজ এই গানটা আমার এই বৃষ্টির সময় শুনতে খুব ভালো লাগে। বৃষ্টির সময় তোর ইশারা একদম মিষ্টি একটা কম্পোজিশন, ভিডিওটাও খুব সুন্দর। আচ্ছা, পরের ঘটনাটায় যাই। পরের ঘটনা একটা আমার সাথে ঘটেছে, একটা আমার শোতে গিয়ে ঘটেছে। কোনটা বলবো? শোতে শুনি আগে। শোতে গিয়ে, আচ্ছা লাইভ শো তো অনেক হয়, লাইভ শো এর এক্সপেরিয়েন্স শুনি আমরা। না মানে ওই সিজন টাইমে ধরো ওই শীতকালে এত জায়গায় যাই, মজাও লাগে, প্লাস অনেক জায়গায় ফিল হয় ভুতুড়ে ভুতুড়ে, ঠিক আছে। কিন্তু এটা ঘটেছে, মানে একজনের সাথে ঘটেছে রিয়েলি, তাই জন্যই বলছি ঘটনাটা। তো আমার সাথে আমার এক ভাই যাই মানে ফটো তুলতে, ইমন। তো ও ওই শোটা ছিল বেহালার ঠাকুর পুকুর ভেতরে অনেকটা। ও কলকাতাতে থাকে, আমি থাকি বারাসাত, তো অনেকটা ডিস্টেন্স। আমি তো গাড়ি নিয়ে গেছি, ও ইউজুয়ালি আমার সাথে গাড়িতেই যায়। তো ওটা যেহেতু ওর
মানে বেহালা অতটাও দূর নয়, আর বাইক চালাতে খুব ভালোবাসে, একটা বাইক আছে, তো বাইক নিয়ে চলে গেছে আমার সাথে, শোটা কভার করলো। তারপরে আমি রাস্তায় একটা জায়গায়, মানে শো শেষ হওয়ার পর রাস্তায় একটা জায়গায় চা ফা খেলাম, তখন অনেক রাত হয়ে গেছে মোটামুটি, অনেকটাই। বেহালার একটা ওই জায়গাটায় মানে আসার সময় আমরা, মানে আমি আর মা বলা বলি করছিলাম যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে, হঠাৎ করে দিলাম একটা জায়গায় পুরো আলো নেই। আচ্ছা, মানে 5-10 মিনিটের রাস্তা, কোনো আলো নেই। তুই গাড়িতে? হ্যাঁ, আমি গাড়িতে, আমি চালাচ্ছি না, মানে ড্রাইভিং করছে একজন। তো আমি আমার বলা বলি করছি এরকম অন্ধকার জায়গা, আর আমাদের বেহালাতে। হ্যাঁ, মানে কি জন্য হচ্ছে আমি জানি না, ওটা ওরম অন্ধকারই থাকে নাকি পাওয়ার কাট হয়ে গেছে আমি জানি না। মানে আমাদের লাইট যদি গাড়ির লাইট অফ হয়ে গেলে কিচ্ছু নেই, জাস্ট কিছু দেখা যাবে, কিচ্ছু নেই। আর রাস্তাটাও খুব মানে মানে একদম সুন্দর না আর কি, অনেক কিছু আছে। তো যাই হোক, আমরা রাস্তাটা ক্রস করেছি, তার আর ও পেছনে ছিল অনেকটা। তো আমরা এগিয়ে গেলাম গাড়িটা নিয়ে কিছুক্ষণ, তারপর হঠাৎ করে আমার কাছে কল আসলো একটা, ওই ভাই ফোন করেছে আমাকে, বলছে ভাই তুই জানিস কি হয়েছে? আমি বললাম কি? বলছে একটা রাস্তা যাওয়ার সময় পেয়েছি যে রাস্তাটা পুরো অন্ধকার ছিল। আমি বলছি হ্যাঁ, আমি আর মা বলা বলি করছিলাম যে কীরকম ভুতুরের মার্কা লাগছে। বলছে ভাই আমি ফিল করলাম একটা জিনিস, যে কি। আর তার আগে বলে রাখি, ওরও কোনো ভূতে ভয় নেই। আচ্ছা, মানে ওকে তুমি পাহাড়ে আমি চড়তে ভয় পাবো এমন জায়গায় ও চড়ে ফেলেছে। সাহসী ছেলে, দারুণ ছেলে, মানে কোনো চাপ নেই। রাত্রেবেলা ও ঘুরে ঘুরে ফটো তোলে, এই করে সে করে, ভূত নিয়ে কোনো ব্যাপারই নেই। ওর বাড়িতেও নাকি ভূত আছে, ওদের সাথে থাকে, কোনো চাপ নেই, ওর কোনো যায় আসে না, কিছু যায় আসে না। কিন্তু ওই জিনিসটা ফিল করেছে, আমার খুব ভয় পেয়েছে ও মোটামুটি। তো আমাকে ফোন করে বলছে যে আমার গাড়িটা মোটামুটি 20-30-এ ছিল স্পিড। একটা ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, সে দাঁড়াতে বলে। ইউজুয়ালি আমরা দাঁড়াই না কেউ। ও বলছে ঘটনা? হ্যাঁ হ্যাঁ, ঘটনাটা ও বলছে। তো আমরা ইউজুয়ালি কেউ দাঁড়াই না গাড়ি চললে। আমাদের যখন বাইরে শো করতে যাই, আমাদের মানে এত সিন হয়েছে না, কে কিরকম মানুষ তো বলা যাচ্ছে না। হাইওয়েতে কেউ হাত দিয়ে দাঁড় করালে এমনিও খুব একটা দাঁড়াতে নেই, তো ও দাঁড়ায়নি। কিন্তু যেটা করেছে হচ্ছে, হঠাৎ করে কিরকম একটা সাসপিসিয়াস লেগেছে লোকটাকে, ও পেছনে ঘুরেছে, দেখছে লোকটা হঠাৎ করে, মানে লোকটা নেই ওখানে প্রথমত। তারপরে যখন সামনে তাকাচ্ছে, স্পিড নিয়েছে গাড়িটা মোটামুটি 40-50, লোকটা ওর স্পিডেই, ওর ডান দিকেই আছে, ছুটছে। ও যত স্পিড বাড়াচ্ছে ওই 5-10 মিনিটের রাস্তার মধ্যে, ও সেই স্পিডে ছুটছে, ঠিক আছে? মানে বলছে ভাই ক্যান বি ট্রু, কারণ আমি প্রেত কথাতে এমন এক্সপেরিয়েন্স বহু শুনেছি, এটা মানে এটা হতেই পারে সত্যিকারের। আর বলছে ভাই বাইকের স্পিড, আর যে হাঁটছে দৌড়াচ্ছে কোনো আওয়াজ নেই, ও জাস্ট ওর সাথে যাচ্ছে প্যারালি। একটা সামনে একটা কলেজ টাইপের ছিল, সুন্দর আলো ঠালো। বলছে আমি জাস্ট ওখানে বাইকটা রাখলাম, দেখছি কেউ নেই। বিশাল সিন। আমি তো শুনে ভাবছি যে আমার ফিল হচ্ছিল যে এরকম অন্ধকার জায়গাতে কিছু তো একটা ব্যাপার থাকবেই। মানে ইউজুয়ালি ভূত প্রেত কিন্তু খুব একটা আলো, মানে জানি না, আলোর জায়গায় খুব একটা থাকে না, মানে অন্ধকার জায়গাটা খুব পছন্দের জায়গা ওদের। এছাড়া এই যে ঘটনাটা বললি, এটা হয় মানে অনেক সময় হয় কি, যে কোনো একটা জায়গায় পার্টিকুলার হয়তো কোনো একটা ঘটনা কখনো ঘটেছিল, এবং যে ঘটনাটা ঘটেছিল তারপর সেখানে কোনো একটা স্পিরিট ট্র্যাপড হয়েছে, এবং সেই স্পিরিটটা, যেমন আমরা ছোটবেলায় শুনেছি না যে ভৌতিক বাংলোর ঘটনা, একটা বাংলো যেখানে একটা ফ্যামিলি থাকতো, তারা মারা গিয়েছিল এবং তাদের আত্মা ওখানেই ট্র্যাপড হয়ে রয়েছে, এবং ওই বাংলোতে যেই ফ্যামিলি থাকতে যায় তাদের সাথেই কিছু না কিছু ঘটে, যেমন কনজিউরিং দেখেছি আমরা। সেম ভাবে রাস্তার ক্ষেত্রেও হয়, এবং হাইওয়েতেও প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, অনেক অ্যাক্সিডেন্ট হয়, জানতেই পারে না কেউ, এবং দেখবি অনেক সময় হয় যে হাত দেখিয়ে দাঁড় করাচ্ছে। আমরা রিসেন্ট একটা ঘটনা, আমি ইউটিউবেই শুনেছিলাম এই ঘটনাটা, যে আমি ঠিক ইউটিউব চ্যানেলটার নাম মনে করতে পারছি না, আমি জাস্ট ব্রিফটা বলছি, যে বাইকে করে যাচ্ছিল দুজন, যেতে যেতে দেখছে সামনে একজন দাঁড়িয়ে আছে। এবার সে যে দাঁড়িয়ে আছে, ওকে ওরা যেতে যেতে কিছুক্ষণ বাদেই দেখছে যে ওই ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। 10 মিনিট রাস্তা এগোনোর পর দেখছেন ওই দাঁড়িয়ে আছেন, আরও 10 মিনিট এগোনোর পর দেখছেন দাঁড়িয়ে আছেন, লাস্টে এক সময় দেখছে রাস্তার পুরো মাঝখানে একদম রাস্তা গার্ড করে দাঁড়িয়ে আছে। তো মানে এই ধরনের এন্টিটি বা স্পিরিটরা অনেক সময় হয় যে ওখানেই আটকা পড়ে থাকে। হয় ওরা চায় যে সাহায্য, যে আমাকে এখান থেকে বের করো, আমি এখান থেকে বেরোতে চাই, আর আদারওয়াইজ যা হয় আর কি, হন্ট করতে থাকে কোনো না কোনোভাবে, এবং ওরা ভাবে যে ওরা সবসময় একটা লুপের মধ্যে রয়েছে, ওদের মনে হয় আমি সবসময় একটা টাইম লুপে ফেসে আছি। এবং এ ধরনের এক্সপিরিয়েন্স আরও অনেক হবে জীবনে, জীবন তো অনেক লম্বা,
যারা বলে যে হচ্ছে আমার কখনো এক্সপিরিয়েন্স হয়নি, আমি তাদেরকে বলি যে ওয়েট করো, ইন কেস যদি কোনো এক্সপিরিয়েন্স হয়। রাহুলের কাছে দুটো ঘটনাই শুনে আমার খুব মজা লাগলো, এখনো পর্যন্ত আমার দারুণ লাগছে এই পডকাস্টটা, এবং আমার কাছে একদম ওয়ার্থি পডকাস্ট। আমি কিন্তু রাহুলের কাছে আগে কোনো ঘটনা শুনিনি যে রাহুল কোন ঘটনা বলবে আমাকে, বাট আমার দুটো ঘটনাই লাইভ শুনে খুব ভালো লাগছে। থার্ড ঘটনায় যাব। থার্ড ঘটনায় যাওয়ার আগেই তোকে বলি যে তোর রাধা গানটা যে এত পপুলার, এই রাধা গানটার এত পপুলারিটি, যেখানে গিয়েছি আমি রাধা গানটা শুনেছি। ইনফ্যাক্ট আমি নিজে মানে আমার থেকেও অনেক বেশি গানটা শুনেছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা অনেক বেশি শোনে এই গানটা। আমরা গাড়িতে করে গেলেই রাধা গানটা চালানো হয় এবং মীরা গানটা চালানো হয়। তো রাধাটা বেসিক্যালি প্রিয়াঙ্কা প্রথমে চালায়, তারপরেই আমার লুপে চলে আসে ভাই তাহলে মীরাটাও চালানো যাক, পরপর দুটো গান এরকম শুনি। এই গানটা যে এরকম একটা ইন্টেন্স লেভেলের পপুলারিটি পেয়েছে, এবং এই পপুলারিটিটাকে এই পপুলারিটিটা তোর কেরিয়ারকে কিভাবে এফেক্ট করেছে? প্রথমেই মানে বলি, আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমার নিজের একটা গান হবে, আর ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট এসব তো বুঝতাম না, মানে প্লেব্যাক অত কিছু বুঝতাম না। আমি বুঝতাম যে কৈলাশ কেজি গাইছেন, লাকি আলি গান শুনছি, এটাই মানে ইন্ডিপেন্ডেন্ট সিনটাই আমার কাছে মেন ছিল। মানে আমি যে যাকে দেখছি সেই গাইছে, তাই প্লেব্যাক আমার শুরু থেকেই, মানে যখন আমি যখন জিতে যাই সারেগামাপা লিটল চ্যাম্পসে, তখন সব বাচ্চাদের জিজ্ঞেস করে না তুমি কি হতে চাও বড় হয়ে, সবাই বলছে আমি প্লেব্যাক সিঙ্গার হতে চাই, প্লেব্যাক সিঙ্গার হতে চাই। আমি তাও সবাইকে জিজ্ঞেস করি প্লেব্যাক সিঙ্গার মানে কি, আমি জানি না। তো আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল যে এটা নিজের গান বেরোবে, আমি থাকবো মিউজিক ভিডিওতে, আর সবাই শুনবে, স্টেজে গাইবো গানগুলো। আচ্ছা, তো রাধা তোকে সেই জায়গাটা দিয়েছে। হ্যাঁ, ছোট থেকে তো লোকের গান গাইতাম, এখনো গাই, কিন্তু ওর সাথে যে আমার কিছু গান মানুষ শুনতে চাইছে বলে আমার লিস্টে অ্যাড হয়েছে, এটা আমাকে রাধা মীরা এই গানগুলোর পর থেকে মানুষ করে দিয়েছে এই জায়গাটা। আর তারপর থেকে এখনো যে নতুন গানগুলো রিলিজ করছি, রিসেন্টলি একটা গান হয়েছে স্কুলের প্রথম দিন। আমি খুব একটা ভিউজে বিশ্বাস করি না, কারণ আমার গানের ধরো ভিউজ 20,000-এর বিলো হলেও শোতে এসে রিকোয়েস্ট আসে আমার। তা আমি খুব ওই জেনুইনিটি মেনটেন করি। আমার ইউটিউব চ্যানেল আমি আজ পর্যন্ত বুস্ট করিনি, আমি কোনো প্রমোশন স্ট্র্যাটেজি আমি কিচ্ছু নেই, যা হয়েছে মানুষ করেছে। আমি রিলস করেছি, একটু বাজিয়ে গান গেয়েছি, দুটো লাইভ করেছি, ব্যাস। আমার কোনো ভয়েস মানে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে। আমি আজ থেকে তোকে তো আমি চিনি অনেক দিন থেকে, বিগত 3-4 বছরে তোর ভয়েসের মধ্যে আকাশ পাতাল ফারাক এসছে। মানে এখন তোর ভয়েস এত ম্যাচিওর হয়ে গেছে যে আমি যখন শুনি তোর গান, আমি যদি না দেখি তোকে, আমি বিশ্বাসই করতে পারি না এটা রাহুল গাইছে। থ্যাংক ইউ। এরকম একটা ব্যাপার। মানে আমি নিজেই সেদিন কোনো একটা গান শুনছিলাম, আমি প্রিয়াঙ্কাকে বলছিলাম রাহুলের গলা, ও বলছে হ্যাঁ এটা রাহুলের গলা। গলাটা কত বদলে গেছে ওর, হ্যাঁ কত ম্যাচিওর হয়ে গেছে, কত শুনতে ভালো লাগছে। এবং মানে এটা সত্যি। তুই আমাকে বলছি রাধা গানটা তোর জীবনে কি এফেক্ট ফেললো? রাধা গানটা আমাকে একটা কি বলবো, আমি যে নতুন গান গাইতে পারি, হ্যাঁ, আমি যে কিছু রাধা মীরার যেহেতু আমার কম্পোজিশন, মীরার পর থেকে এটা হয় যে আমি কিছু ক্রিয়েট করতে পারি ভালো, সেটা লোকে আস্তে আস্তে বুঝতে পারলো যে আমি ক্রিয়েটও করতে পারি, আমি শুধু সিঙ্গার নই, আমি লিখতেও পারি, আমি সুরও করতে পারি। তো এইটা আমাকে করে দিয়েছে এই গানগুলো, আর তারপর থেকে এখন অবধি মানুষ এই ভরসাটা রাখে, শোনে, এটাই আমার কাছে অনেক বড়। এবং এই গানটা কিন্তু একটা মাইলস্টোন, এই গানটা চলতে থাকবে আজীবন। হ্যাঁ, এটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে চটকদারি কোনো ডান্স নাম্বার গিয়ে হিট হতে হয়নি। এটা ভগবান বলো বা অডিয়েন্স বলো, যাই বলো, আমি সবসময় ভেবেছি যে ভগবান আমার ফার্স্ট যে গানটা ক্লিক করবে সেই গানটা যেন আমি সব সময় গাইতে পারি। এমন নয় যে দুর্গাপুজোয় গাইছি একটু নাচছে সবাই, তা ঠিক মানে সিজনাল নয়, সিজন, হ্যাঁ ওরকম যেন না হয়। তো সেটা হয়েছে, আমি সারা বছর গাই, এবং রাধা গানটা আমি প্রত্যেক শোয়ের শেষে আমার গাইতেই হয়। মানে এত ডিমান্ড গান, এই গানটার জন্য ঝামেলা হয়েছে প্রচুর, এবং এই জন্য আমিও তোকে এখন জিজ্ঞাসা করতে বাধ্য হলাম, মানে গানটাই এতটা ইম্প্যাক্ট ফেলে গেছে বাঙালির মনে। হ্যাঁ, মানে এই গানটা এমন হয়েছে, একটা শুধু ঝামেলা হয়ে গেছে রীতিমতো, যে কেন আগে গাইছি না। মীরা গাওয়ার পরে সবাই এক্সপেক্ট করছে রাধা গিয়ে, আমার রাধা গিয়ে শো শেষ হয়ে যায়। আচ্ছা, আমি কেন আগে গাইবো? এখন হিট নাম্বার লাস্টে গাও, এন্ড করে দাও, রাধাকে আমি শেষ করে দিই। কারণ রাধা গাওয়ার পর তুই অন্য কোনো গান গাইলে রাধাকে ছাপিয়ে যাওয়ার মতো কিচ্ছু নেই, মানে পারফরমেন্স তুই হয়তো দিতে পারবি না। রাধাতে তুই নিজের যতটা, আমার মনে হয় যে কোনো গান বা ক্রিয়েশন শুধুমাত্র শিল্পীর থাকে না, অডিয়েন্সেরও থাকে। তুই যদি 50% এফার্ট দিস গানটাতে, বাকি 50% অডিয়েন্স যে এফার্টের সাথে শুনবে, ওটাকে ছাপাতে হলে তোকে মানে আরো একটা রাধা বের করতে হবে এরপর।
হ্যাঁ এটা তো, এবং সেটা ট্রাইয়েই তুই আছিস আমি জানি, এটা তো যাতে আরো এরকম বেরোয় কিছু। জানি না কি হবে। যেমন অলরেডি আমি যেমন বলছি তোরই সারায় গানটা আমার খুব ভালো লাগে। থার্ড একটা ঘটনা শুনি এবং তারপর একটা গান শুনে পডকাস্টটা শেষ করি। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। থার্ড ঘটনাটা রিসেন্টলি ঘটেছে, একদম তাজা। পডকাস্ট কি এটা তোর ফার্স্ট টাইম হচ্ছে নাকি এর আগে পডকাস্ট হয়েছে? ইন্টারভিউ এরকম করেছি, interview এই মাইকটা প্রথমবার। হ্যাঁ এই মাইকটা প্রথমবার। এটা একদম পিওর পডকাস্ট, একদম পডকাস্ট লাগছে, একদম সুন্দর। এমনি লেপেলে পড়িয়ে দেয় তো ফিল হয় না যে মাইক আছে, মাইক আছে ফিল হয় না। ঠিক ঠিক ঠিক। এই ঘটনাটা রিসেন্ট ঘটেছে, আর যার সাথে ঘটেছে তাকে তুমিও চেনো, আর আমাদের বন্ধু হয়, কমন ফ্রেন্ড, ঠিক আছে, নাম নিচ্ছি না, নাম বলা যাবে? মারবে না, থাক। আচ্ছা শোনো, এটা বিশাল বিশাল, খুব কিউরিওসিটি কাজ করছে। এটা পরে বলবো, পরে বলবো। ছেলে না মেয়ে? ছেলে ছেলে। আচ্ছা আচ্ছা। তো ও রিসেন্টলি আমাকে ফোন করেছে হঠাৎ করে যে ভাই চল একটু খেয়ে দিয়ে আসি দুপুরবেলা। যাই হোক খেয়ে দিয়ে গেছি, অনেকটা রাত হয়ে গেছে বাড়ি ফিরতে। ওর বাড়িতে আমি আমার গাড়িটা পার্ক করেছি, সোদপুরের বাড়ি। তো ওর বাড়িতে গাড়িটা পার্ক করেছি, তারপরে তোর বাড়িতে আমার যেতে হবে লাস্টে। তো তার সাথে সাথে আরও কিছু বন্ধু বান্ধব জয়েন করে আমাদের, অনেকদিন দেখা হয় না, সবার সাথে আড্ডা হয় না, রাত অবধি গান বাজনা চলছে, আড্ডা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো তারপরে হঠাৎ করে ঠিক হলো চ ভাই ছাদে যাই। তখন প্রায় আড়াইটে 3টে বাজে, চল ছাদে যাই। তো সবাই মিলে গেলাম, দেখছি যে বিশাল ওয়েদার, বৃষ্টি বৃষ্টি পড়ছে আস্তে আস্তে, ঠিক আছে, সবাই কেউ কেউ ভিজছে, আর সে এবং অনেকে ছিল, মোটামুটি 5-6 জন ছিল। তো একটা বন্ধু আমাকে বললো এই একটা, ধরো এই সাইডে একটা সোজা একটা জায়গায় একটা ওয়াটার ট্যাঙ্ক ছিল অনেক বড়। তো সেই জায়গাটা দেখছি কেমন লাগছে, আমাকে বলছে যে ভাই এই চত্বরে কিন্তু একটা সিন আছে জানিস তো, বলছে। আর অ্যাকচুয়ালি ওই বাড়িটা আশেপাশে অনেক প্রাচীনকালে হতো জিনিসপত্র। তো আমি দেখছি দেখে ভাবছি ঠিক আছে কি হবে। হঠাৎ করে বলছে ভাই দেখলি কিছু একটা ব্লিঙ্ক করলো। মানে কি ব্লিঙ্ক করলো, মানে তুই দেখলি না একটা কেমন একটা হলো। আমি বলছি ভয় পাওয়াচ্ছে, মিথ্যা কথা বলবার। অনেকক্ষণ ধরে তারপরে সবাই যে যার মতো আড্ডা দিচ্ছে, এই করছে সে করছে। তো যেই বন্ধুটার বাড়ি, ও কী করেছে, ফোন বার করে ছবি তুলেই যাচ্ছে, কিছুই নেই ওখানে। জুম করে দেখছি আমরা, ক্যামেরা দিয়ে জুম করে, কিচ্ছু নেই। আর বৃষ্টি পড়ছে হঠাৎ করে, আমি প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, আমি একটা শেড ছিল, শেডের নিচে আমি বসলাম, আর সবাই নিজের মতো গল্প করছে, আমি চুপচাপ করে ফিল নিচ্ছি, সুন্দর লাগছে ওয়েদারটা। আমি দেখলাম ওই বন্ধু ফোনটা বার করে পরপর 5টা ছবি তুললো, টাক 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 করে 4-5টা ছবি তুলে ফট করে জুম করলো, আমি গেলাম এরকম করছে, ঠিক আছে। কি হলো, আচ্ছা সবাই নিচে চ, কি হয়েছে, কি করলি, বলি এই দেখ, বলে দেখাচ্ছে একটা, মানে 4টে ছবি তুলেছে। 3 নম্বর ছবিটায় একটা লোক, ঠিক আছে, মানে চোখটা নেই, মানে চোখে পুরো কালো একটা কাপড় পরলে যেরকম হয়, আর বডিতে মনে হচ্ছে একটা ওই হয় না কালো, পুরো কালো একটা আলখাল্লা টাইপের, হ্যাঁ একটা কালো কিছু পরলে, মানে কোনো জামা কাপড় নয়, আলখাল্লা। হ্যাঁ পা দেখা যাচ্ছে না। পরের ছবিতে আর নেই কিছু। হ্যাঁ আমি জানি না এটা কি করে সম্ভব। আছে ওই ছবি আছে, ওই ছবিটা দেবেই না ও কিছুতে। বলছে না ভাই আমি এআই দিয়ে করেছি, এই সেই। আমি দেখলাম ওকে, যে সবাই ভয় পাবে বলেই করছে না, মানে স্বীকার করছে না, কিন্তু আমি তো নিজের চোখকে তো বিশ্বাস করতে পারছি, যে মানে আমি তো দেখলাম যে ও ছবিটা তুললো। বেটা তার মানে ও ভয় পেয়ে, ও ভাবছে যে এই ছবিটা যদি আমি কাউকে দিই, যদি আমার সাথে কিছু হয়। না, ছবিটা দিলে আমার সাথে কিছু হয়, আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমার বাড়িতে যদি কেউ না আসে। ও আচ্ছা, এটাও হতে পারে। আচ্ছা, তো আমি কি করেছি, লুকিয়ে ছবি তুলেছি, ঠিক আছে, আমি দেখাচ্ছি, মানে ওর ফোন থেকেই ছবিটা তোলা। আচ্ছা তুই হচ্ছে ছবিটা তুলেছি, হ্যাঁ ছবিটা তুই কিন্তু আমায় পাঠিয়ে দিস, আমি এটা অডিয়েন্সকে দেখাবো। বিশাল ইউটিউবারদের মধ্যে কি হয় না, আমি ভূত যে ক্যাপচার হতে পারে আমি তো বিশ্বাসই করতাম না দেখে। আজকাল প্রেত কথা কিন্তু খুব লাইভলি হয়ে যাচ্ছে, মানে একদম ছবি দেখায় একদম। হ্যাঁ মানে যত দিন যাচ্ছে আমাদের প্রেত কথার মান উন্নত হচ্ছে বেসিক্যালি। এই দেখো, তাই তো আমার কাছে 4টে ছবি নেই পরপর, তাহলে তুমি আরো বেশি মানে বুঝতে পারতে বিষয়টা। আমাকে ছবিগুলো দেয়নি, আমি শুধু ক্যাপচার করেছি বলে। এটা কি দূরের কোনো বাড়ি? একটা দূরে, দেখছো না জলের ট্যাঙ্ক, হ্যাঁ অনেক দূরে, কিন্তু এটা মানে 3x এ তোলা। বুঝতে পেরেছি, জুম করে তোলা। ছবিটা আমাকে সেন্ড করে দে তো। পাঠিয়ে দিচ্ছি তোমাকে।
তো আমি ওকে বলছি যদি এআই দিয়ে হয় তুই আবার ক্রিয়েট করে দেখা এটা। আর পাচ্ছে না, আর পাচ্ছেই না। আর এত ইজি নয় গো একটা ছবি এডিট করে, তুমি দেখে মনে হচ্ছে এটা কোনো এডিট না। তুই যখন বলছিস সামনাসামনি তুই ওটা দেখেছিলি তাহলে তো ওটা বিশ্বাসযোগ্য। ছবি পর পর ওর এরকম, তাহলে বাদ বাকি ছবিগুলোতে কেন, ওই ছবিগুলোতে কেন নেই? কেমন লাগলো আজকের এপিসোড? এরকম সারপ্রাইজটাও কেমন লাগলো বলুন আপনারা, যে হঠাৎ করে রাহুলকে এনে বসিয়ে রাহুলের কাছ থেকে 3টে ঘটনা আমরা শুনলাম। তো তোর কেমন লাগলো? ভালো লাগলো? দারুণ দারুণ। আমার মানে এবার আমরা আড্ডা মারবো। হ্যাঁ হ্যাঁ, এবার আমাদের নিজেদের আড্ডাটা বাকি, তার আগে একটা গান শুনে নি। রাহুল এসে গান না গাইয়ে ওকে ছাড়বো নাকি? একটু মাইকের পজিশনিং চেঞ্জ হয়েছে, কারণ রাহুল গান গাইবে, মাইকটাও দিতে হবে। যাই 3, 2। এই গানটার নাম হচ্ছে স্কুলের প্রথম দিন। স্কুল জীবনের যেই মানে আমাদের শুরুতে যেগুলো হতো, অ্যালার্ম বাজছে, ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, এইসব নিয়ে, এইসব এক্সপিরিয়েন্স নিয়ে লেখা। তো লিস্টগুলো শুনবে, মজা লাগবে। ওকে ওকে ওকে। না 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 না। ঘুম ভাঙে, অ্যালার্ম বাজে, মিষ্টি সকাল আসে, খানিক বাদে মনে পড়ে স্কুল পালাতে হবে। ঘুম ভাঙে, অ্যালার্ম বাজে, মিষ্টি সকাল আসে, খানিক বাদে মনে পড়ে স্কুল পালাতে হবে। অ্যালার্ম আজও বাজে রোজ সকালে, কেন বড় হলে স্কুল যেতে নেই। আমি ভুলবো না কোনো দিন সেই স্কুলের প্রথম দিন। আমি ভুলবো না কোনো দিন সেই স্কুলের প্রথম দিন। আমি ভুলবো না কোনো দিন সেই স্কুলের প্রথম দিন। না 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 na 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 na। क्या बात, কি আউটস্ট্যান্ডিং ভয়েস তোর, অসাধারণ অসাধারণ। একটু রাধার একটু শুনি। আচ্ছা ছোট্ট করে, হ্যাঁ ছোট্ট করে শুনি একটু। এত প্রিয় একটা গান। কালোর মনের সুরে কলঙ্কিনী বিনোদিনী রায়, প্রেমের স্রোতে একলা ভেসে এবার তবে যাই। মানে আউটস্ট্যান্ডিং ভয়েস আর আউটস্ট্যান্ডিং গান, মানে ইট ওয়াজ রিয়েলি গিভিং মি গুজ বাম্পস। মানে অসাধারণ। থ্যাঙ্কস আ লট ফর কামিং। আমি আর এখন মাইক সেটআপ আর চেঞ্জ করলাম না এই পডকাস্টটা শেষ করার জন্য, কিন্তু থ্যাঙ্কস আ লট ফর কামিং। দারুণ লাগলো আমাকে ইনভাইট করার জন্য, অনেক ধন্যবাদ। আমারও খুব ভালো লাগলো তুই আসলি এবং এরকম সুন্দর সুন্দর ঘটনা শোনালি, তার সাথে এত গল্প হলো। আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের কমেন্ট করে। আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং তার পাশাপাশি আপনারা লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে। এবং আপনিও যদি আমাদের স্টুডিওতে এসে ঘটনা বলতে চান তাহলে আমাদেরকে মেল করুন। ডেফিনেটলি রাহুলকে আমি নিজেই কল করে বলেছিলাম যে তুই এসে একটুখানি আয়, কয়েকটা এক্সপিরিয়েন্স বল তোর। কিন্তু আপনি আমাকে যদি ঘটনা পাঠাতে চান, আমার স্টুডিওতে আসতে চান, তাহলে আপনিও কিন্তু আসতে পারেন আমার গেস্ট হয়ে। তার জন্য আমাকে আপনি হোয়াটসঅ্যাপ করুন 9875476704 এই নাম্বারে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা। আপনার ঘটনা সিলেক্টেড হলে আপনাকে আমরা ডেকে নেব আমাদের স্টুডিওতে। এবং তার পাশাপাশি গৌরব তপাদার ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্রেত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আজ আমার গেস্ট রাহুলের ইউটিউব চ্যানেল রাহুল দত্ত, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর গান শোনার জন্য। এবং অবভিয়াসলি রাহুলকে প্রচুর প্রচুর সাপোর্ট করুন, যাতে ফিউচারেও আমাদেরকে আরও এমন অনেক গান শুনিয়ে যেতে পারে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।